মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আরে ভাই আপনি এখনো দাঁড়িয়ে আছেন এখানে? থাকবো না, আপনার লাগে তো দাঁড়ায় রইছি। আচ্ছা কি করলো এবার এই লোকজন কোন তো আমারে? আর কি বলবে ভাইয়া, বললো থাকো কয়েকদিন, জিজ্ঞাসা করে দেখি সত্যি কিনা। আমি এটা জানতাম এরকমই করব, বুঝছেন? অগো বাড়িতে সবগুলা খারাপ লোক এক লোকে থাকে। এখন মসজিদেও নষ্ট হয়ে যেতেছে, মসজিদে একটা লম্পট হইতেছে। ঠিক আছে, আমি যা বুঝছি। আর আপনি তো এটা ভুল করছেন। আপনি ওই বাড়িতে বেরোলেন কেন? আপনি ওই বাড়িতে ঢুকতে পারবেন? আপনার তো ফুসলাই ফুসলাই বাড়ি থেকে নামাইছে। এখন যদি আপনি ওই বাড়ির সামনে যান, আপনার তো ঢুকতে দিব না। খেলার মাঠ থেকে যদি একটা মানুষ বাইরে যায়, সে কি আর কখনো খেলতে পারে? কি করব ভাইয়া, এখন বলতেছে, এখন তো করার কিছু নাই। তারা জিজ্ঞাসা করবে, শুনবে, যাচাই করবে, তারপরে সব কিছু। আচ্ছা ভালো কথা, আপনার লগে আর মসজিদের লগে পরিচয়টা কেমন হয়েছিল আমাকে কম তো উনি? আর বললেন না ভাইয়া, কলেজে যাওয়া আসার পথে দেখছে, পছন্দ হয়ে গেছে। সে আমারে দেখে দেখে রিক্সার পিছন পিছন একেবারে বাসক দিয়ে গেছে। বাবারে যায় বলছে, হাতে পায়ে ধরছে, কান্নাকাটি, সে কি যে অবস্থা। তারপর বাবাও সব খোঁজ খবর নিল, দেখলো ছেলে ভালো, ঢাকা নাকি কোন এক কোম্পানিতে ম্যানেজার। তারপরে খুলনাতে মাঝে মাঝে যাইতো কাঠ টাট কিনতে। তারপরে তো এই তো এইভাবে বিয়ে হয়ে গেল। বুঝতে পারছি, ও বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এই কাজগুলো করে বেড়াইতেছে না। এখন এসে ঢাকায়, ঢাকায় এসে ও আমার জীবন নষ্ট করতেছে। আমার ভালোবাসার মানুষ পাম্পি, আমরা দুজন ভালোবাসাবাসি করতেছি, এর মাঝখানে ও ঢুকে গিয়া আমাদের জীবনটা নষ্ট করতেছে। ও পাম্পিরে সবসময় এসে ডিস্টার্ব করে। ও যে একটা লম্পট, আমি বারবার বলতেছি, কেউ বিশ্বাস করতেছে না। কিন্তু পাম্পিরা আমার জীবন নষ্ট করলে আমি কিন্তু ওরে ছাড়বো না। আপনি আপনার জামাইরে বুঝান, ঠিক আছে? কি করব ভাইয়া, আমি তো কিছুই জানতাম না, কিছুই জানি না। বিয়ের পরে ঢাকায় আসার পর দেখি সে সম্পূর্ণ চেঞ্জ। কোনো ফোন দেয় না, কথা বলে না, কিছুই করে না। ইভেন ফোন দিলে ফোনটা পর্যন্ত কেটে দিত। অসুবিধা নাই, আমি আছি আপনার ভাইয়ের মতো। ও খালি আপনার জীবন না, আমার আর পাম্পির জীবনও নষ্ট করতেছে। ঠিক আছে, ওরে ছাড়া যাবো না। দরকার পড়লে আমি কোর্ট পর্যন্ত যাবো, যত টাকা লাগে খরচ করবো। আপনি খালি আপনি আমার লগে থাকবেন, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনি উঠবেন কই, থাকবেন কই? আমার এক দুঃসম্পর্কের মামা আছে খিলক্ষেতে, ভাবছি ওখানে গিয়ে রাখা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফোন নাম্বারটা লয়ে যান, ঠিক আছে? আপনি খালি একটা মিস কল দিবেন, আমি আসি। মসজিদ কই আছে ওরা খুঁজছে, আমাকে বাড়ি করতে হইব, ঠিক আছে? ওরা ফোন দিবেন আর আপনি চলেন, আপনার আমি গাড়ি উঠাই দিতেছি। দেখছেন, ভালো মানুষ ভালো মানুষের পরিচয় দিই, চল। আমার এই কাঁথা কিন্তু অনেক বড়, দেখো যথেষ্ট বড় আছে। এক কাঁথায় কি আমরা দুজন শুতে পারি না? হ্যাঁ মানে, কিন্তু না, আমার ওই আরেকজনের ইউজ করা জিনিস ইউজ করতে একটু সমস্যা হয়। আরেকজন মানে আমি তো তোমার স্বামী, অন্য মানুষ আসলো কোথা থেকে? হ্যাঁ তুমি অবশ্যই আমার স্বামী, যেহেতু বিয়ে করেছি আমি তোমাকে, কিন্তু তুমি তো তুমি আর আমি তো আমি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আহা, সম্পর্ক থাকবে না কেন? তোমাকে বুঝতে হবে, আমি আমি রক্তের সম্পর্ক ছাড়া, মানে আমার ছোট বোন ছাড়া
কোনো কাজিনের সাথেও কখনো বিছানা শেয়ার করিনি, সেখানে তোমার সাথে যে আমি এক বিছানায় শুচ্ছি এটাই তো অনেক বড় একটা কম্প্রোমাইজ আমার জন্য, তাই না? আচ্ছা, আমার তুমি সোজা করে কত কি করলে পরে আমি তোমাকে না মানে তোমাকে আমি পাবো? এই যে আমি এতক্ষণ ধরে তোমার সাথে অযথা প্যাচাল পাচ্ছি, সেই কথাগুলোর ভেতরে যে অন্তর্নিহিত অর্থ আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো। মানে তোমার ভেতরে অনেক ধরনের পরিবর্তন আসতে হবে, এছাড়া তুমি যেভাবে চাইছো আমাকে কাছে পেতে সেটা হবে না, বোঝা গেছে? এখন ঘুমাও। আর শোনো, এই হঠাৎ হঠাৎ তুমি কিন্তু ঘুমের মধ্যে পায়ে পা লাগিয়ে দাও, আমার সমস্যা হয়, একটু দূরে শুও। সিরিয়াস জনাব, কি হইল কত? বিয়ে করলাম না, বউ চলে এলো, কি হলো ঘটনাটা? জনাব, আমি রহস্যের গন্ধ পাচ্ছি। হরে ভাই, আমার আর ফাঁসানোর জন্য কি ষড়যন্ত্র গুলা করতেছে কত? আমার এই যে এতদিনের কেরিয়ার, আমার জীবন তেজপাতা করে ফেলা গেছে। কে করলো এই কামটা আমার বলতো? কি আবার? আনোয়ার ভাই? ঠিক, এটা তো আমার ভালো লাগে। এটা আমারই করছে। কারণ কি জানো? ওই যে পাম্পির লগে আমার আমার তো বিকতে পারতেছে না, পাম্পির লগে আমার জিনিসটা হয়ে আসতেছে মনে কর। ওই সময় আমার এই ঝামেলাটা করছে, কারণ আমি পাম্পির জীবন থেকে সরে যাবো, এই জন্য এই জিনিসটা হাজির করছে আমার। তাহলে কি হইলো, ও আর পাম্পি এক হয়ে যাবে, আর আমি এদিকে দুঃখের সাগরে। কিন্তু জনাব, আমি অন্য একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এটা কি? ধরেন আপনি 1 বছর অথবা 2 বছর আগে খুলনায় যাচ্ছিলেন, গাড়িতে করে যাচ্ছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আপনার গাড়ি খাদে পড়ে গেছে, আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে সালমা, মিস সালমার বাবা আপনাকে দেখে কুলে করে ওনার বাসায় নিয়ে গেল। ওনাদের বাসায় আপনি অসুস্থ অবস্থায়, মিস সালমা আপনাকে সেবা যত্নে সুস্থ করে তোলার চেষ্টা করেছিল। ওই মুহূর্তে আপনি আবেগ তাড়িত হয়ে ওনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। আপনি নাকি বলেছেন আকাশের চাঁদ এনে দিবেন, আপনি ওনাকে বলেছেন ছাদ থেকে লাফ দিবেন। হয়তো আপনার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল বলে। আরে বেটা, তুই আমি কি জাফর ইকবাল না নায়ক ওয়াসিম? তুই এইসব সিনেমা দেওয়া বন্ধ কর। তুই কি আর কোনো সিনেমা দেওয়াস না জীবনে? ওই যে কতগুলো সিনেমা আছে, ওই যে কি গোয়েন্দা সিনেমা, ওই যে কলকাতায় আছে যে হ্যাট পিনতো, সিগারেট খেতো, বুঝছস? তারপর ওই যে ছোট বাচ্চা হারায় যায়, ছোট বাচ্চারা লয়ে যায়, হারায় না, লয়ে যায়, লয়ে যাওয়ার পরে বলে বাবা বাবা বাবা, এই যে আমার কেল্লা, সোনার কেল্লা, ময়ের পিছে দৌড়ায়। পরে গিয়ে দেয় যে কি পুরোনো কেবারের বাড়ির মধ্যে উদয়, এটা বরাবর কেল্লা আছে বেটা। ওইরকম করতে পারস না তুই? ফেলুদা, হ্যাঁ ফেলুদা। আপনার পুরো নামটা জানতে পারি? হারামজাদা, আমার নামটা জানাস না? আব্দুল মুজিব। তদন্তের স্বার্থে আমাকে আপনার পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করতে হচ্ছে। আপনার দেশে বাড়ি কোথায় একটু বলবেন? দেশের বাড়ি বাংলাদেশ, আর গ্রামের বাড়ি কেরানীগঞ্জ। আচ্ছা, আপনারা পরিবারে কতজন ছিলেন? আপনি আমিনগঞ্জে কখন জয়েন করেছেন? আমার যখন 12 বছর বয়স তখন জয়েন করছি। আপনি যখন আমিন পরিবারে জয়েন করেন তখন এই পরিবারের অবস্থা কেমন ছিল? ওই বেটা, ঘটনা ঘটছে 2014-15-তে, আর তুই জিজ্ঞাসা আমার আর 20 বছর আগের কাহিনী। তদন্তের সাথে আপনি গত বছর কয়বার খুলনা গিয়েছেন?
গত বছর একবারের জন্য তার আগের বছর 6-7 বার গেছিলাম। এইভাবে কাঁদতেছো কেন? একটা আমাকে বলবা তো কি হয়েছে? কান্না ছাড়া তো আমার কিছু করার নেই। তুমি কি জানো আমার সারাদিন কিভাবে যায়, আমার উপর দিয়ে কি যাইতেছে? একটু খবর রাখো। কি হয়েছে সেটাই তো আমি জানতে চাচ্ছি, বলো কি? তোমাকে বলছি না, আপু যাওয়ার পর থেকে চাচি কি শুরু করছে আমার সাথে। দিন দিন তো ওনার অত্যাচার আরো 10 গুণ বেড়ে গেছে। আমি উঠলে বসলে যাই করি সব কিছুতেই তার প্রবলেম, সবসময় বকাঝকা করে। আমার তো মনে হয় উনি পারলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। শোনো, এই বিষয়গুলোই তুমি বাসায় একটু মানে কারোর সাথে কনসাল্ট করো, তোমার ভাইদের সাথে কথা বলো, তোমার চাচুর সাথে কথা বলো, তাতে রিলিফ হবা তুমি, নাকি? তুমি কি ধারণা আমি কাউকে বলি নাই? সবাইকে বলছি, কোনো লাভ হয় না। চাচাকে বলে তো কোনো লাভ নাই। চাচি যেরকম মানুষ, চাচা আমার সামনে কোনো কথাই বলতে পারে না। ভাইয়াদেরকে বলছি, ওদের সাথে উল্টা গ্যাঞ্জাম লেগে গেছে, ওরা খারাপ হয়েছে বাবার কাছে। আর বাবাকে বললে বাবা উল্টা আমাকে বোঝায়, বলে যে ধৈর্য ধর ধৈর্য ধর। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমার ভাল লাগে না কিছু। ওকে ফাইন, বুঝতে পারছি আমি, কিন্তু এরকম কাঁদলে একটা সিক্রেট তৈরি হবে। মানে আসলে এই টিস্যুটা নাও, টিস্যুটা দিয়ে মুখটা মুছে ফেলো, চোখটা মুছো। লাগবে না আমার টিস্যু। দেখো এটা তো বাসা না, যদি বাসা না হতো আমি নিজেই তোমার চোখের পানি মুছে দিতাম। আচ্ছা, বাকি ওয়ালাইকুম সালাম। স্যার, আমাকে বলেন তো আপনি ওকে কি পড়াশোনা করান? সারাক্ষণ তো দেখি এখানে বসে গুজর গুজর ফুসুর ফুসুর করেন। পড়াশোনা কি আদৌ হয় না কি করেন আপনি? না পড়াচ্ছি তো, আসলে ও তো বাচ্চা মেয়ে না যে জোরে জোরে পড়াবো। আসলে ওই মানে পড়াচ্ছি, পড়ার বিষয়ে আলাপ করছি, আপনার কাছে মনে হচ্ছে ঘুষু ঘুষু ঘুষু। আমার কাছে মনে হচ্ছে তা না। যদি সত্যি পড়িয়ে থাকেন, রেজাল্ট কোথায় ওর? ও তো একের পর এক ডাব্বার পর ডাব্বা মেরেই যাচ্ছে। ওর মতো ডাম স্টুডেন্টকে আসলে আস্তে আস্তে পড়ালে হবে না, জোরে বকাঝকা করে পড়াতে হবে। আর আমি ছোটবেলা থেকে শুনে আসছি গাধাগুলোকে পিটিয়ে সাইজটা করতে হয়। আপনি ওকে একদম রিয়েলি মেরে ধরে তারপরে পড়ান, নাহলে কিন্তু মানে আমাদের কারোর মাথা ঠিক থাকতেছে না। না না চাচি, আপনি কি বলছেন? মানে আমি ছাত্রীর গায়ে হাত তুলবো সেটা হয়, আর তাছাড়া ও তো ছোট না যে ওকে মেরে পড়াতে হবে। ওকে বোঝালেও বোঝে, আমাদের সবাইকে মিলে ওকে কিছু। আরে ভাই, মারের উপরে কোনো ওষুধ নাই। ওর যে অবস্থা, কোনো রকমের টেনে টুনে ঠেলে ঠুলে সে মেয়েটা এসএসসি পাস করছে। এইচএসসি তে যদি ফেল করে ওর বিয়ে দিতে পারবো আমরা? অ্যাটলিস্ট তো বলতে হবে আমাদেরকে না যে মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করছে, নাহলে কি বিয়ে আসবে? হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে না? রেজাল্ট খারাপ করলে ব্লেম কার ঘরে আসবে? আপনার ঘরে আসবে না? দেখো, এত স্মার্ট একটা ছেলে, শিক্ষিত ছেলে হয়ে যদি আপনি এগুলো আমাকে আপনার বোঝাতে হয়, তাহলে কি হবে বলেন তো? বুঝবো, আমি বুঝবো, আমাদের সবাইকেই বুঝতে হবে। মানে আমি একাই রেসপন্সিবিলিটি। সবাই রেসপন্সিবিলিটি নেবে মানে? অবশ্যই নিয়েছি, কিন্তু টাকা দিয়ে মাসে মাসে আপনাকে রাখছি। আপনি ওকে পড়াবেন, বাদ বাকি সবকিছু আমরা দেখবো। অবশ্যই হ্যাঁ, পড়ান। আর এত আস্তে আস্তে কথা বলেন না, একটু লাউড হন। পাম্পি, আনোয়ার ভাই, আপনার এরকম হুট করে বান্দরের মতো লাফ দিয়ে আমাকে ভয় দেখানোর অভ্যাসটা গেল না, না? বান্দরের মতো মানে? সেই সকাল থেকে আপনার জন্য আমি এখানে ওয়েট করতেছি। আপনার দোকানে গেছিলাম, দোকান তালা মারা, ফোন দিলাম, ফোনই ধরেন না, বুঝলাম না। আপনি এখানে কেন ডিউটি দিচ্ছেন? কি কথা আপনার? কইছিলাম না? কি কইছিলেন? কেন আপনি জানেন না? উফ, আনোয়ার ভাই, এটা না আপনার স্বভাবে পরিণত হয়ে গেছে। আপনি সোজা করে কোনো কথা বলতে পারবেন না, আপনাকে পেঁচায় গোচায় কথা বলতে লাগবে। আনোয়ার ভাই, এত না পেঁচায় আপনি সোজা করে বলেন তো আপনি কি বলতে চান? মজিদ যে বিয়া করছে। আনোয়ার ভাই, মানে এটা কি বললেন? আচ্ছা আনোয়ার ভাই, আপনার কি সমস্যা বলেন তো? আপনি এরকম মজিদ ভাইয়ের পিছে সবসময় লেগে থাকেন কেন? ওনাকে দেখতে পারেন না কেন আপনি বলেন তো? খুলনায় বিয়ে করছে। হ্যাঁ, ও নাকি টাকা পয়সা দেয় না, ঘর ভাড়া দেয় না, কিছু দেয় না, মাইয়ার বাস ভাড়াটা পর্যন্ত দেয়নি। এই যে মাইয়া এই শহরে খুঁজতেছে। আমি পোলা আজকাল থেকে শুরু করলাম, এই যে মসজিদের বড়ি নিয়ে এই যে বিচার আচার সব আমি করবো। এলাকার বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, মসজিদ যে একটা লম্পট সেটা আরেকবার আমি প্রমাণ করব। আমার কথা তো কেউ বিশ্বাস করে না, আমি আগে যেটা বলি পরে সেটা ফলে। আচ্ছা আনোয়ার ভাই, মানে এটা কি একটা বিশ্বাসযোগ্য ঘটনা? মানে মজিদ ভাই বিয়ে করেছে আর এটা আমি জানবো না? মজিদ ভাইয়ের সাথে আমার প্রতিদিন দেখা হয়, এত কথা হয়। উনি যদি বিয়ে করতো উনি নিশ্চয়ই আমাকে বলতো। মানে এটা তো আমি একদমই বিশ্বাস করতে পারলাম না। ইলিয়াস কাঞ্চনও আমাকে বলতো, ঠিক আছে মজিদ ভাই বিয়ে করছে। আনোয়ার ভাই শুনেন, এই যে আপনি সবসময় মজিদ ভাইয়ের পিছনে লেগে থাকেন, মজিদ ভাই কিন্তু আপনার সম্বন্ধে কখনো একটা বাজে কথা বলেনি। আচ্ছা আপনি কেন মজিদ ভাইকে দেখতে পারেন না বলেন তো? উনি আসলে কি করছে আপনার সাথে? আপনি যে একটা বোকা মানুষ সেটা আরেকবার প্রমাণ করলেন। মজিদ যদি এই কথাটা বলে যে আমি বিয়ে করে রেখে আসছি, তাহলে কি মজিদ আপনার লগে মজা করতে পারবে? হ্যাঁ,
হাইসা হাইসা ঢং ঢং করে কথা বলতে পারবে? পারবে না। কিন্তু এই যে আমি দেখছেন, আমি সত্য কথা বলছি, বিয়ে করিনি, শাদী করিনি, আমি আপনার জন্য অনেক পাগল, সেটাও আপনাকে বলছি। আর আপনি কি করলেন? আমার ফিরাই দিলেন। আর আপনি দেখেন এখন। আনোয়ার ভাই, আমার না একটু কাজ আছে, আমি যাই। আপনার গল্পটা আমার খুব ভালো লাগছে, একদম সিনেমাটিক। বাই বাই। আমার গল্প তোর ভালো লাগছে না? থাপ্পড়ায় তোর দাঁত ফালাম। মসজিদে তুই ভালোবাসস, আর মসজিদ বিয়া করে বউরাই খাইছে দেশে। হ্যাঁ, দেখিস কি করি। ভাবি, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? ভাবি, মানে আগামী ফ্রাইডেতে আমার বান্ধবীর বোনের বিয়ে, তো তোমাকে না আমাকে শাড়ি পরায় দিতে হবে। হ্যাঁ শিওর, অবশ্যই পরিয়ে দেবো। ভাবি, আমার না তেমন কোনো ভালো শাড়ি নেই, তো তুমি যদি তোমার একটা শাড়ি আমাকে দিতে তাহলে খুব ভালো হতো। ও, আমার শাড়ি, আচ্ছা এক কাজ করি, তোমার যেহেতু ফ্রেন্ডের বোনের বিয়ে না, তো সে উপলক্ষে তুমি একটা নতুন শাড়ি কেনো, আমি তোমাকে কিনে দেবো। না 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 ভাবি, আমি ওই যে তোমার ওই ব্লু কালার শাড়িটা আছে না, ওই যে স্টোন দেওয়া, আমি ওই শাড়িটা নিব ভাবি। আমার ওই শাড়িটা খুব ভালো লাগছে, আমি ওইটাই পরবো ভাবি। ব্লু কালারের? ওটা তো বড়দের শাড়ি, তোমার যা এজ, তাতে তোমাকে পরলে তো অনেক বয়স্ক দেখাবে, একদম মানাবে না। এটা কোনো কথা বললাম ভাবি তুমি? আমি একটা বিয়ে বাড়িতে যাব, ওখানে কত ছেলেরা আসবে, আমি যদি একটা গর্জের শাড়ি না পরে যাই তাহলে কি ছেলেরা আমার দিকে ইন্টেনশন দিবে বলো ভাবি? তাহলে তো আমি তাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারবো না, আমি তো তাদের সাথে টাঙ্কিও মারতে পারবো না। টাঙ্কি মানে? এটা আবার কি ধরনের ভাষা? কি যে বলো না ভাবি, তুমি বিয়ের আগে কখনো টাঙ্কি মারোনি? না, আমার মারামারি ঠিক পছন্দ না। তুমি জানো ভাবি, আমার না কিছুদিন আগে একটা বয়ফ্রেন্ড ছিল, আমি সেটার সাথে ব্রেকআপ করে ফেলেছি। কেন জানো? ছেলেটা কোনো টাকা পয়সা নেই, এক নম্বরে ছ্যাঁচড়া একটা ছিল। রেস্টুরেন্টে খেতে বসলে আমারই বিল দিতে হতো, শপিং করতে গেলে আমাকেই বিল দিতে হতো। তুমি বলো ভাবি, এরকম ছেলের সাথে কি সারা জীবন থাকা যায় বলো? আর আমার পিছনে তো বাইকওয়ালা কত ছেলেরাই ঘুরে, কিন্তু তাদের সাথে তো প্রেম করা যায় না, বুঝো না? বাইক তো এখন মানে সবারই থাকে। আমার এমন একটা বয়ফ্রেন্ড হবে যার একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে উত্তরাতে, একটা গাড়ি আছে। তুমি তো বুঝোই আমি এই যুগের মেয়ে। আর বাইকওয়ালা ছেলে তো কতই আমার পেছনে ঘুরে, বাট তাদের সাথে তো প্রেম করা যায় না। এখনকার যুগে বাইক তো যার তার আছে, তুমি তো এটা বুঝোই। আর ভাবি, একটা গর্জের শাড়ি না হলে আমার হয় না, আমার ওই শাড়িটাই লাগবে। বুঝতে পেরেছি আমি। তোমার নীল শাড়িটা পছন্দ না? সেক্ষেত্রে তুমি ওটা পরে বিয়েতে যেও, ওটা রেখে দিও, ফেরত দিতে হবে না। থ্যাংক ইউ ভাবি।